শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কথা বলি, কি বলবেন, কি দাঁড়াবে? দেখুন, এটা নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক চলছে। বিজেপি বাদ দিয়ে, এমনকি বিজেপি শাসিত রাজ্যেও এটার বিরোধিতা করছে। আজকে মধ্যপ্রদেশ, তারা বিজেপি শাসিত রাজ্য, তারাও কিন্তু এটার বিরোধিতা করছে। কারণ একটাই, যে সিদ্ধান্ত নিতে চলেছে তাতে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কুঠারাঘাত হবে। আমরা জানি ডিএম বলুন, এসপি বলুন, আইএস, আইপিএস বা ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সবাই অল ইন্ডিয়া সার্ভিসের লোক, ভালো কথা। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসের লোক হলেও তারা যখন রাজ্যে রাজ্যে বণ্টিত হয়ে যায় তখন তারা রাজ্যের অধীনে কাজ করবে, এটাই এখানকার দস্তুর। যদি একদম কাঠখোট্টা আইনের কথা বলেন, রুলের কথা বলেন, যখন অল ইন্ডিয়া সার্ভিস, স্বাভাবিকভাবেই কেন্দ্রের হাতে সে ক্ষমতা আছে। কিন্তু যদি আপনি দস্তুরের কথা বলেন, কনভেনশনের কথা বলেন, তাহলে কনভেনশন বলছে রাজ্যগুলোর হাতে এই ক্ষমতা দেওয়া আছে এবং এটা হিসাব করে এই ক্ষমতা দেওয়া আছে। কেন্দ্রের রিজার্ভ ফোর্স করতেই পারে, তারা জবাব দেবে নিজেরা। কি চলছে বিজেপি পার্টি এখন মানে অন্তর্জলি যাত্রার পথে চলেছে। সেই অন্তর্জলি যাত্রার পথে নানা রকমের ঘটনা দেখতে পাবেন। তবে আখেরে বিজেপি পার্টি যে পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে, এগুলো তার অগ্রিম ইঙ্গিত, এটুকু নিশ্চয় বলা যেতে পারে। বিজেপি পার্টি নিজেদেরকে শৃঙ্খলাপরায়ণ পার্টি বলে দাবি করে, কিন্তু সব থেকে বেশি বিশৃঙ্খল পার্টির তকমা বিজেপি পার্টির গায়ে লাগতে চলেছে। তাই এই ধরনের ঘটনা বিজেপি পার্টিতে আমরা আকছার দেখতে পাচ্ছি এবং দেখতে থাকব। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে একটা রাডারলেস শিপ চলছে, একটা জাহাজ, দিক নির্দেশ তার যন্ত্র নেই, এই অবস্থা বিজেপি পার্টি। তাই বিজেপি পার্টি ছেড়ে সব বেরিয়ে আসতে চাইছে। শুধু এখানে নয়, আসামেও বিজেপি পার্টি ত্যাগ করে বিজেপি পার্টির বড় বড় নেতারা কংগ্রেস দলে যোগদান করছে। খবর নিয়ে দেখবেন, আসামেও বিজেপি পার্টি ছেড়ে কংগ্রেস দলে যোগদানের হিড়িক পড়ে গেছে। অতএব বিজেপি পার্টি পূর্ব ভারতে কোনোদিনই শক্তিশালী ছিল না। বিজেপি পার্টি মূলত উত্তর ভারতের পার্টি হিসাবে পরিচিত পার্টি, কাউ বেল্টের পার্টি হিসাবে পরিচিত পার্টি ছিল। ক্রমশ তারা সেইভাবেই সংকুচিত হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বহরমপুর মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা কাদের হাতে ছিল? দেখুন, সিসিটিভি আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, কী চলছে তাহলে? এটার পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, এটার পিছনে কোনো কন্ট্রাক্টরদের বদমাইশি থাকতে পারে। কারা হয়তো যারা প্রাইভেটে বিজনেস করে, অ্যাম্বুলেন্সের ব্যবসা করে, তাদের কোনো হাত থাকতে পারে। কারণ এতগুলো অ্যাম্বুলেন্স আছে, তাদের ব্যবসা চলছে না, ফলে ভেঙে দাও, তাদের প্রয়োজন বাড়বে, এটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। সাংঘাতিক খবর এটা। 102 দাদা, এগুলো মাতৃমায়ের অ্যাম্বুলেন্স। হ্যাঁ, বলছি তো, এক্ষুনি এটা তদন্ত হওয়া উচিত। কারণ সব জায়গায় দুর্নীতির প্রতিফলন হতে পারে, এটা কোনো ষড়যন্ত্র হতে পারে, দেশ বিরোধী কাজ হতে পারে, সব কিছু হতে পারে। তার জন্য প্রশাসন আছে, হাসপাতাল, সেখানে নিরাপত্তা ব্যবস্থা আছে। তারা কি করছিল? তারা কি ঘুমাচ্ছিল? এখানকার পুলিশ তারা কি ঘুমাচ্ছিল? সিসিটিভি থেকে বার করো কারা কোথায় কি করেছে না করেছে। এখনই তদন্তের দাবি করছি, এখনই দোষীদের শাস্তি দাবি করছি। ঘোর অন্যায় এটা, ঘোর অপরাধ এটা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবস্থা। কংগ্রেসের ফ্ল্যাগ এখানে পুরানো যায়, নাম জানা সত্ত্বেও পুলিশ কিছু করে না। কমসে কম সাধারণ মানুষের অ্যাম্বুলেন্স ভেঙে দেওয়ার তদন্তে পুলিশ নামুক, নিশ্চয় দাবি করব। বলে করা হবে, যেহেতু কেন্দ্র বন্ধ করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে, কি বলবে? মুখ্যমন্ত্রীর ইচ্ছা করলে পড়বে। আমাদের যেটা বক্তব্য, যে পশ্চিমবঙ্গের যোজনা কমিশন কবে করে যায় না, তো স্টেট ফিনান্স কমিশন তো থাকা উচিত।
স্টেট ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন কি আছে মিউনিসিপ্যালিটিকে বা বিভিন্ন পঞ্চায়েতকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে, এটা আমাদের জানার ইচ্ছা আছে। কারণ কেন্দ্রের সঙ্গে রাজ্যের যখন শেয়ার হয়, ডিভলিউশন হয়, তখন সেটা ফিনান্স কমিশন ঠিক করে। কেন্দ্রের ফিনান্স কমিশন মানে ভারতবর্ষের ফিনান্স কমিশন। সেরকম একইভাবে প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু স্টেট ফিনান্স কমিশন গঠনের কথা বলা আছে, এই ডিভলিউশন অফ ট্যাক্সের জন্য বা ডিভলিউশন অফ ফান্ডের জন্য। অর্থাৎ রাজ্য যা রোজগার করে সেটাকে ভাগাভাগি করার জন্য, কেন্দ্র যা রোজগার করে সেটাকে ভাগাভাগি করে কেন্দ্রের ফিনান্স কমিশন, জাতীয় ফিনান্স কমিশন। যেমন ভারতবর্ষের 42% ভাগ রাজ্যগুলো পায়, সেগুলো রাজ্যের যা রোজগার সেখান থেকে ডিভলিউশন হয়, বিভাজন হয় বিভিন্ন পঞ্চায়েত বা নগরপালিকার জন্য, মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতের জন্য। সেটা পশ্চিমবঙ্গে তার কোনো অস্তিত্ব আছে কিনা জানা নাই, যদি থাকেও তার কোনো রেকমেন্ডেশন মানা হয় কিনা আমার জানা নাই। এটা একটা বড় প্রশ্ন। প্ল্যানিং কমিশন, আমরা তো প্ল্যানিং কমিশনের সষ্টাই ভারতবর্ষের কংগ্রেস পার্টি। স্বাধীনতার পর থেকে নেতাজির আদর্শ মেনে নেতাজি যেমন ন্যাশনাল প্ল্যানিং কমিটি করেছিল, সেই স্বাধীনতার আগে থেকেই আমরা এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনের প্রক্রিয়া শুরু করেছিলাম। নেতাজির সেই ভাবনাকে সম্মান জানিয়ে সেটা এই সরকার এসে নীতি আয়োগ করে দিল, প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়ে নীতি আয়োগ করে দিল। তখন আমরা বিরোধিতা করেছি যে দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানকে এইভাবে ভেঙে দিয়ে নতুন একটা নামকরণে কোনো যুক্তি হয় না। কারণ প্ল্যানিং কমিশন মানেটা কি, বিভিন্ন রাজ্য তার দাবি দাবা নিয়ে আগাম 5 বছরের জন্য কেন্দ্রের কাছে দাবি করতে পারে, প্ল্যানিং কমিশনে দাবি করতে পারে। স্বাভাবিকভাবেই আজকে সেই সুযোগটা আমাদের রাজ্যগুলো কমে গেছে। প্ল্যানিং কমিশন রাজ্যে যদি প্ল্যানিং কমিশন হয় তখন বিভিন্ন জেলাগুলো তাদের দাবি দাবা করবে। এখন সেগুলো বাজেটের সময় হয়, সেটা তখন প্ল্যানিং কমিশনে বলবে, এতে কোনো আপত্তির কিছু নেই, করলে করতে পারে। এতদিন ক্ষমতা আছে, আগে করলেও করতে পারতো। এখনই তো স্কুল কলেজে এনসিসি আছে, সেগুলোই তো চলে না, তাদেরকে তো কিছু দেওয়া হয় না। দিদির এখন কন্যাশ্রী বাহিনী আছে, অনেক বাহিনী দিদির আছে, তার সঙ্গে নতুন একটা আজাদিন বাহিনী হলে হবে, কি আর করবো আমরা। এখানে বাহিনীর অভাব না, কিন্তু সেটা তৃণমূলের ক্যাডার বাহিনী না হলে ভালো লাগবে। আজাদিন বাহিনীকে তৃণমূলের ক্যাডার বাহিনী না করলে খুশি হবো আমরা। প্রকৃত অর্থে যদি আজাদিন বাহিনীর কোনো চেহারা তুলে ধরতে পারে মুখ্যমন্ত্রী, খারাপ কি আছে, কিন্তু সেটা তৃণমূল বাহিনী যেন না হয়। কারণ পশ্চিমবঙ্গে এমনি বাহিনী ছড়াছড়ি পশ্চিমবঙ্গে, সেই বাহিনীর মধ্যে আরেকটা বাহিনী অন্তর্ভুক্ত হলে তার গুণগত কি পরিবর্তন হবে আমার জানা নাই। তবে আবার বলছি, নেতাজিকে নিয়ে খুব সস্তার রাজনীতি করছে বিজেপি এবং টিএমসি, এটুকুই বলতে পারি। নেতাজিকে নিয়ে সস্তার রাজনীতি করছে বিজেপি এবং টিএমসি। নেতাজির নামে পশ্চিমবঙ্গ সরকার একটা একটা ইউনিভার্সিটি করতে পারতো না, একটা মেডিকেল কলেজ করতে পারত। আজকে বিজেপি নেতাজি করছে, এই পশ্চিমবঙ্গের নেতাজি ডগ এই বিজেপি পার্টি নাম বদলে করে দিল শ্যামাপ্রসাদ মুখার্জি ডগ। কত বড় অন্যায় বলুন। তখন বাংলার মুখ্যমন্ত্রী কোনো আন্দোলন, মিছিল, অনশন, অবস্থান করেছিলেন না। নেতাজি ডগকে শ্যামাপ্রসাদ মুখার্জি ডগে রূপান্তরিত করে দাও, প্রধানমন্ত্রী এসে নামকরণ করলেন, তারই কোনো মাথা ব্যথা দেখেছিলেন? কত বড় অন্যায় হয়েছে বলুন নেতাজির সঙ্গে। মোদি এখন নেতাজির ঢোল বাজাচ্ছে, দিদি এখন নেতাজির ঢোল বাজাচ্ছে। নেতাজিকে নিয়ে সস্তা রাজনীতি করে বাংলার আবেগ, ভারতবর্ষের আবেগকে নিজের রাজনৈতিক দলের পক্ষে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। এটাই নেতাজির 125তম জন্মদিনে রাজনৈতিক সক্রিয়তা এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল রিজার্ভ থাকা আর কথা থাকবে, কিন্তু রাজ্যগুলো তাদের প্রয়োজন মতন আইএস আইপিএস পাচ্ছে কি? যদি না পায় তাহলে সেটাকে দেখবে। সর্বোপরি সব কিছু নির্ভর করে কেন্দ্র এবং রাজ্যগুলো সুসম্পর্কের উপরে। প্রধানমন্ত্রী
ভারতবর্ষের ডিএম এর সঙ্গে কথা বলতে পারবে না এমন কোনো নিয়ম নেই যে পারবে না, কিন্তু ভারতবর্ষের ডিএম দের সঙ্গে কথা বলতে চাইছে কেন সেটা তো জানা দরকার। কেন রাজ্যকে বাদ দেওয়া হচ্ছে? ফ্রম পিএম টু ডিএম মাইনাস সিএম, এটা কোঅপারেটিভ ফেডারেলিজমে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ব্যবস্থার উপর একটা বড় আঘাত। ফ্রম পিএম টু ডিএম মাইনাস সিএম করা চলবে না। আপনি সিএম কে নিয়ে করুন, বাংলার মুখ্যমন্ত্রী যখন আছে মমতা ব্যানার্জির জ্ঞাতসারে করতে হবে না। মমতা ব্যানার্জির সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী, এ কথা কেউ অস্বীকার করতে পারে কি না? তাহলে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে রাজ্যের ডিএমদের সঙ্গে যখন আলোচনা করবে তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান হবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানে আমি মনে করি আমারও অপমান। তাই মোদিজির এই সিদ্ধান্তের আমি 100-200% বিরোধিতা করি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।